আমার শুভাকাঙ্ক্ষী অন্তত 4 থেকে 5 জন আমাকে পরামর্শ দিয়েছে যে আর্মড সিকিউরিটি নিয়ে চলতে, অন্তত 2 জন যে 24 ঘন্টা ডিউটি করবে। কিন্তু আপনি জানেন, আমি যদি এলাকায় আর্মড সিকিউরিটি নিয়ে চলি, লোকজন, এটা গ্রামের লোকজন হাসাহাসি করবে। সো আমাকে ওই রিস্কটুকু নিয়েই চলতে হচ্ছে। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আমলে একসাথে লড়াই করেছি, এদের থেকেও আমরা বিভিন্নভাবে হুমকি পাচ্ছি। আমরা সহিংসতা বলেন, দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, ক্ষতিকর যাবতীয় সকল জিনিসকে আমরা শূন্যে দেখতে চাই। এটা আমাদের চাওয়া, এটা আমাদের উইল। বাট রিয়েলিটি হচ্ছে কোনো কিছুকেই পুরোপুরি শূন্যতে নামিয়ে নিয়ে আসা যায় না। আপনি যদি মানে ইউএস এর প্রেসিডেন্ট ইলেকশন, সেখানেও টুকটাক সহিংসতার খবর বা সংঘাতের খবর আমরা পাই, তাই না? তো আপনি যদি প্রথম কথা হচ্ছে এটা দুঃখজনক যে আমাদের এই সময়ে এসেও, অর্থাৎ 24-এর একটা এত বড় রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া যেই গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক উত্তরণের যেই প্ল্যাটফর্ম, আমরা এখন যে অবস্থার মধ্যে আছি, এই অবস্থায় এসেও ফ্যাসিবাদী শাসন আমলের নানান বিষয়কে রেফারেন্স হিসেবে বা উদাহরণ হিসেবে বা তুলনামূলক চিত্রের জন্য যখন আলোচনা করতে হয়, এটা খানিকটা দুঃখজনক। কিন্তু রিয়েলিটি হচ্ছে এইটা নিয়ন্ত্রণ করা বা এটা থেকে বিরত থাকা, এটা একক সরকারের কোনো পক্ষে সম্ভব নয়। বরঞ্চ ইলেকশনের মতো বড় গুরুত্বপূর্ণ ঘটনায় রাজনৈতিক দলগুলির নানান ধরনের দায় দায়িত্ব এখানে থাকে। তো রাজনৈতিক দলকে আমি কোনো ব্লেম করছি না। পরিসংখ্যানগত দিক থেকে যদি আমি বলি, 2014 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, যেই নির্বাচনে বেসিক্যালি অর্ধেক নির্বাচন হয়েছে। খেয়াল করুন, 2014 সালের নির্বাচনে 53 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা একটা দেশের একটা বড় অংশ নির্বাচনের বাহিরে ছিল, তাই না? সুতরাং এই 153 জন নির্বাচিত হওয়া মানে অর্ধেকেরও বেশি দেশ নির্বাচন নেই। সো অর্ধেক নির্বাচনে, সেই নির্বাচনে 530টি সহিংসতার ঘটনা বা ভায়োলেন্সের ঘটনা, ইলেকট্রাল ভায়োলেন্স সংগঠিত হয়েছে, যেখানে অন্তত 115 জন মৃত্যুবরণ করেছে। সো আপনি যদি 2018 সালের নির্বাচন দেখেন, এটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল, বাট নির্বাচনের ঠিক আগের রাত পর্যন্ত বোঝা যায়নি যে কি ঘটনা ঘটে গেছে এর মধ্যে। তো সেই নির্বাচনেও আপনি 4 শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানেও ডজন খানেক মানুষ নির্বাচনী সহিংসতায় মৃত্যুবরণ করেছে। আপনি যদি 2024 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে নির্বাচনে কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, কোনো অপোনেন্ট ছিল না, একদম আমিরামি নির্বাচন যেটা বলা হয়, নিজেরাই নির্বাচন, একটা ভ্রাতৃত্বপূর্ণ নির্বাচন ছিল একদলীয় ব্যবস্থার মধ্যে, সেই নির্বাচনেও আপনার 5 শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানেও বেশ কিছু মানুষের মৃত্যুবরণ করতে হয়েছে, সহিংসতায় হত্যার শিকার হয়েছে। এবার যদি আমরা এই নির্বাচনের ক্ষেত্রে আসি, আপনি যদি তফসিল ঘোষণার পর থেকে দেখেন, সেখানে কিছু ঘটনা ঘটেছে। আর আপনি যদি পার্টিকুলারলি প্রচারণার ক্ষেত্রে আসেন, দেখেন, আপনি খেয়াল করবেন যে প্রচারণায় এইবারের নির্বাচনে খুবই কিছু আইসোলেটেড ইনসিডেন্ট ছাড়া কোনো ক্ষেত্রে আমরা ইউরোপ আমেরিকান নির্বাচনে যে ধরনের সম্প্রীতি দেখি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে, কোনো ক্ষেত্রে আমরা সেটা দেখছি, কিছু আইসোলেটেড ইনসিডেন্ট ছাড়া। কিরকম দেখুন, এইবারের নির্বাচনে আপনার এই জাস্ট আপনি কিছুক্ষণ আগে যে বিডি নিউজের লিড নিউজ ছিল, যেটা প্রধান খবর, সেটা হচ্ছে জনাব মির্জা আব্বাস এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে। দেখুন, এত বড় স্পেস পেয়েছে একটা মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ায় এত বড় স্পেস পেয়েছে। নির্বাচনের এই সময় সাধারণত গণমাধ্যমে অনেক বড় সংঘাত সহিংসতা ছাড়া এত বড় স্পেস কোনো মিডিয়ায় পায় না। ওনারা কি জন্য পেয়েছেন? ওনারা আলোচিত হয়েছেন একে অপরের বিরুদ্ধে নানান ধরনের বক্তব্য দিয়ে। তার মানে কি, আপনি কথার লড়াইটা চলছে। এখন কথার লড়াইকে কোনোভাবে আমরা ভায়োলেন্সের আকারে নিয়ে আসতে পারি কিনা, এটা আমার সন্দেহ, বা এটাতে আমি খুবই নির্বাচনের আগ দিয়ে এরকম জিনিস আমরা দেখেও, কিন্তু দেখা যায় কোনো এক জায়গায় চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, বা আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম, সম্ভবত বরিশালের বাউফলের ওখানে নির্বাচনে, এটা পটুয়াখালীতে সম্ভবত বাউফলের ওখানে বিএনপির একটা বড় মিছিল যাচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম জামাত ইসলামের ক্যান্ডিডেট, তারও একটা বড় মিছিল উল্টো দিক থেকে আসছিল। তারা একে অপরকে সাইড দিয়ে চলে গেছে। কোনো জায়গায় একটি
মানে উস্কানিমূলক স্লোগান পর্যন্ত হয়নি। এই সৌন্দর্য তো আমরা দেখছি নানান বিবেচনায়। এরপরেও যে ভাই বলেছেন যে ওনারা যেরকম প্রত্যাশা করেছিলেন সেটা হচ্ছে না, আমি ওনার সঙ্গে ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, পূর্ণ শ্রদ্ধা। আমিও প্রত্যাশা করেছিলাম অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল তারাই যখন নির্বাচনে অংশ নিচ্ছে তাদের মধ্যে এরকম অন্তত কথার লড়াইটাও এত উচ্চ মাত্রায় যাওয়ার কথা নয়। একদম, আমি আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমি একটু ফজলে হুদা বাবুল আপনার কাছে আসি এবং সাহেব তারিক আপনার কাছেও আসবো। সময়টা যেহেতু একেবারে শেষের দিকে, অর্থাৎ বিরতির আগের যে মুহূর্তটা, কাজে আপনাদের কথা বলার মাঝখানে আমি হয়তো বিরতিতে যেতে পারি। ফজলে হুদা বাবুল, একটা জিনিস একটু বলবেন, মানে এই ইলেকশনটা এমন একটা প্রেক্ষাপটে হচ্ছে যেটাকে খোদ প্রধান উপদেষ্টাই বলছেন একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক নির্বাচন? কারণ অনেকে আছেন 2008 সালের পর ভোট দেননি। আমরা যখন ভোটের অঙ্ক বলে একটা আয়োজন করি সেখানে আমরা দেখতে পারি যে ভোটার এখন পাওয়া যাচ্ছে তার 3 ভাগের 2 ভাগ কোনো কোনো ক্ষেত্রে যারা 2008 সালের পর নতুন যুক্ত হয়েছে, অর্থাৎ ওই সময় একটা বিরতিতে ছিল, তারা হয়তো ভোট দেয়নি। তার মানে বোঝা যাচ্ছে একটা বড় ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা, খুব চ্যালেঞ্জিং একটা অবস্থায় একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে সবার একটা দায়িত্ব প্রয়োজন এবং বড় ধরনের সহিংসতার ভয়ও অনেকের মধ্যে কাজ করছিল, মব সহ নানা কিছু। আপনি এখন নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে ডেটাটা দেওয়া হয়েছে সহিংসতার, আপনি বাস্তব চিত্র কি তেমনটাই দেখছেন নাকি আরো বেশি মনে হচ্ছে আসলে? ধন্যবাদ 71 টিভিকে এবং আমার সহ আলোচক শাহ তারিক ভাই, এবং এই মাত্র আমাদের এনসিপির সিরাজগঞ্জের সাইফ মোস্তাফিজ আসলেন, এবং অবশ্যই সিনিয়র সহকারী প্রেস সচিব আমাদের সাথে আছেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশ নারী ফুটবল টিম সাফ অনূর্ধ্ব 19-এ ভারতকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এই জন্য আমাদের নারীদের কনগ্রাচুলেশন, সারা দেশবাসীকে শুভেচ্ছা। যেটা আপনি বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন ওই অর্থে আপনি যদি কম্পারেটিভ বলেন, যে স্ট্যাটিস্টিক্স দিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব মহোদয়, কিন্তু বাস্তব কথাটা হচ্ছে যে আমরা কি ওই স্ট্যাটিস্টিক্সের জন্য কি আমরা এই জুলাই অভ্যুত্থান করলাম কিনা, আমাদের দেশটা স্বাধীন হয়েছে ওই জন্য কিনা, এটা কিন্তু একটা বাস্তব প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে কেন হবে সহিংসতা? আমরা দেখেছি ইতিপূর্বে সহিংসতাগুলোর কিন্তু কার্যত কোনো বিচার বা তড়িৎ কোনো ব্যবস্থা আমরা দেখিনি। এই একটা সময়, এমন সময়ে আমাদের নির্বাচনটা হচ্ছে যখন আমরা একটা জুলাইয়ের, আমরা আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা একটা বাংলাদেশকে একটা সুন্দর ভবিষ্যৎ দাঁড় করাতে চাই বাংলাদেশের এবং পরবর্তী প্রজন্মের। এই সময়টাই সবকিছু একটু ওপেন থাকা উচিত ছিল। অস্ত্রগুলো কিন্তু এখনো পুরোটা না, আংশিকও কতটুকু হয়েছে এটাও প্রশ্নের দাবি রাখে। অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি। এছাড়াও যে গুমোট একটা সিচুয়েশন, আমার শুভাকাঙ্ক্ষী অন্তত 4 থেকে 5 জন আমাকে পরামর্শ দিয়েছে যে আর্মড সিকিউরিটি নিয়ে চলতে, অন্তত 2 জন যে 24 ঘন্টা ডিউটি করবে। কিন্তু আপনি জানেন, আমি যদি এলাকায় আর্মড সিকিউরিটি নিয়ে চলি, লোকজন, এটা গ্রামের লোকজন হাসাহাসি করবে। সো আমাকে ওই রিস্কটুকু নিয়েই চলতে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরকম অনেক প্রার্থীর ক্ষেত্রেই মানে পরিবেশটা গুমট। আমি লাস্ট যে শব্দটা ইউজ করতে চেয়েছিলাম সেটি হচ্ছে পরিবেশটা গুমট, বিকজ নো ওয়ান হ্যাজ দ্য ট্রাস্ট টু আদার্স। অ্যাটলিস্ট যদি অ্যাডমিনিস্ট্রেশনটা, যদি প্রশাসন যদি সেই রকম আপনার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিত যে হ্যাঁ, তারা পার্টিকুলার কোনো দলকে বা কোনো মানুষকে তারা সাপোর্ট করছে না, দে আর ইম্পার্শিয়াল। এই জিনিসটা কিন্তু প্রমাণ হতে আমাদের এখনো আমরা খুব একটা ক্লিয়ার নয়। এখানে প্রশাসনকে নিয়ে আমাদের মধ্যে, আমি জানতাম না যে নির্বাচনের দিন এক জায়গা থেকে আরেক জায়গায় এসব যাওয়া যায় না, আমার অভিজ্ঞতা ছিল না। এখন শুনছি যে মাত্র 2টা গাড়ি থাকতে পারবে। আমি যে আসনে ভোট দিব সে আসন থেকে আমার লাস্ট আসনটা হচ্ছে 45 to 46 কিলোমিটার ডিস্টেন্স।
তো আমি যদি সেখানে যেতে চাই, জি সেখানে কিন্তু আমি যেতে যেতে হয়তো অনেক কিছু ঘটনা ঘটে যাবে। আমি এটাও জানতে পার, যেহেতু সিসিটিভি নাই এবং প্রশাসন যে গুমট পরিবেশ সৃষ্টি করেছে, যেমন আমাদের বিএনপির প্রত্যেকটা প্রার্থীকে একবার দুবার তিনবার চারবার করে শোকজ এবং সশরীরে ডিস্ট্রিক্টে যাওয়া, একদিন ডিস্ট্রিক্টে যাওয়া মানে ওই দিন আমাদের কাজ শেষ, ওই দিন আর আমরা প্রচারণা করতে পারবো না। আমরা গত 17 বছরে কিন্তু গ্রামে ঢুকতে পারিনি আমাদের কারণে। তো এই যে নিরপেক্ষতার যে একটা ইস্যু প্রশাসন, এটা এখনো আমরা আশ্বস্ত নই। আবার পক্ষান্তরে আমরা যখন আমাদের নির্বাহী অফিসারদেরকে আমরা বলছি থানায় যে এইটা হচ্ছে, আপনারা দেখছেন না ওটা, ও তাই, তাহলে আপনারা একটা অভিযোগ করেন। মানে দে আর নট ইন এ পজিশন টু টেক any initiative by themselves, whereas they take initiative against BNP. So, in even in a minimum, if you do বুঝতে পারছি। violate আপনি in a আপনি minimum অনেকগুলো level, পয়েন্ট you বলেছেন। will get the আমি notice. যেখানে এখানে যেহেতু লাস্ট জি 30 সেকেন্ড আমি শেষ করছি। তো সেইখানে আমরা আসলে বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমরা প্রত্যেকটা প্রশাসনের পদক্ষেপকে দেখে আসছি যে শুধুমাত্র বিএনপিকে ডাউনগ্রেড করার জন্য। এই জন্য আমাদের মধ্যে একটা ভয় ভীত বা একটা গুমট পরিস্থিতির মধ্যেই আমরা কিন্তু নির্বাচনটা করছি। 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, এগুলো নিশ্চয়ই আমার কাছে তো নোট তো আছে, আমি নিশ্চয়ই ফয়েজ আহমেদ আপনার কাছ থেকে ব্যাখ্যা জানার চেষ্টা করবো। আমি আরেকটু শায়েস্তা তারিক আপনার কাছে আসতে চাই। একটি নিশ্চয়ই শুনলেন যে ফজলুদ্দা বাবুল বলেছে যে এই আর্মসটা আসলে মিসিং গেছে, সেটা এখনও আসলে ফিরে পাওয়া যায়নি, সেটা ঝুঁকি তৈরি করছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি সেফ ফিল করছেন না, তার জায়গা থেকে তিনি এটা বলেছেন। এই সমস্ত বিষয়গুলোর সাথে আপনি একমত কিনা, এবং আপনার দিক থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে কোন কোন জায়গায় শঙ্কা রয়েছে এখনো বলে মনে করেন, ছোট করে? ধন্যবাদ আপনাকে। যারা এই আলোচনায় যুক্ত রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের এই আলোচনাটি দেখছেন সেই সমস্ত দর্শকদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জি আমি ফজলে হুদা বাবুল ভাই যে সমস্ত বিষয় বলেছেন তার অনেকগুলোর সাথেই আমি একমত। তবে আমি সৌভাগ্যবান, এবং আমি যে আসনে নির্বাচন করছি ঢাকা নয়, আমার মনে হয়, এটা আমার ধারণা, আমাদের এখানে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই তুলনামূলকভাবে আমরা সবাই সহনশীল আচরণ করছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই আসনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এখনো পর্যন্ত তেমন কোনো শঙ্কাজনক পরিবেশ আমরা এখনো দেখতে পাইনি, যদিও শঙ্কা আছে। যেটা বাবুল ভাই বললেন যে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে দেহরক্ষী ব্যবস্থা করার জন্য, কারণ কখন কি হয়, সবার ভোটারদের মধ্যে শঙ্কা, এই বিষয়টা আছে। এটা আমাদেরকে কিছুটা উদ্বিগ্ন করছে, এবং অস্ত্র উদ্ধারের বিষয়টাও, এটা আমি একমত। আমি যে দিকে নজর দিতে চাচ্ছি বিশেষভাবে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা তা কি আমরা শেষ পর্যন্ত পাবো, এটা নিয়ে কিছু সংশয় আমার মধ্যে আছে। তাদের কারো কারো আচরণ আমাদের কাছে এখনো পর্যন্ত এটা অভিযোগ আকারে উত্থাপন করার মতো এত বড় নয়, কিন্তু এগুলি খুব সিগনিফিকেন্ট। তারা বিশেষ বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছেন বলে মনে হচ্ছে। তো এটা আশা করব যে নির্বাচন কমিশন এই জায়গা থেকে সরে আসবেন, কারণ নির্বাচন কমিশনারদের পরিণতির কথা তারা মনে রাখবেন। এমন কোন কাজ তারা করবেন না আশা করি যেটা জনগণের উদ্ভাবন করে। আমি সবচেয়ে ভয়ানক জায়গাটা যাচ্ছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সকলের সরকার মনে করি। এই জায়গাটায় নিরপেক্ষতা অন্তর্বর্তীকালীন সরকার কি শেষ পর্যন্ত ধরে রাখতে পারছেন, এই জায়গাটা আমি প্রশ্নটা রাখলাম। এখন পর্যন্ত তো পারছে, এখন পর্যন্ত তো পারছে শায়েস্তা তারিক। না না না, এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় দৃশ্যমান পক্ষপাত দেখতে পাচ্ছি। কোন কোন উপদেষ্টার ভাই নির্বাচন করছেন, সেই জায়গায় তিনি ভূমিকা রাখছেন, এটা খুবই লজ্জাজনক, এটা খুবই লজ্জাজনক। আমি এই বিষয়ে আমি বলবো এখনো সংবরণ করা উচিত, এখনো সংযত হওয়া উচিত। কারণ হচ্ছে এই বিষয়গুলো উপযুক্ত কিন্তু প্রমাণ নিয়ে কি কমিশনের কাছে আপনারা বলেছেন যে না, এখনো পর্যন্ত আমি তো এটা আগেই বললাম যে এখনো পর্যন্ত আমরা এটাকে ধারণা করব যে এই জায়গা থেকে সবাই সরে আসবেন, কারণ এমন কোন ঘটনা ঘটবে না যেটা নিয়ে মানে দেশে একটা ক্ষোভের সঞ্চার হবে। আর কোন সংকট জায়গা? আরেকটা বিষয়, সর্বশেষ একটা বিষয় বলতে চাই, বাবুল ভাই
বোধহয় এটা উল্লেখ করেছিলেন, সেটা আমিও উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে ভোট গণনার বিষয়। বাবুল ভাই না, এটা আজকে বোধহয় কোনো সংবাদে এটা শুনেছি, ভোট গণনা নিয়ে হ্যাঁ, আমি একটু থামি আপনাকে, কারণ এটা আমার আলাদা একটা আলোচনার বিষয় এবং তখন আসলে আপনাদের সবারই মতামতটা নিব, কারণ এটা আসলে ক্রাইসিস রিপোর্ট থেকে বেশ ভালো আকারে, বড় আকারে এই ব্যাখ্যাটা দিয়েছে যে কেন আসলে গুরুত্বপূর্ণ। আমি একটু এস এম সাইদ মুস্তাফিজ আপনার কাছে আসতে চাই। যখন আপনার সঙ্গে কথা বলছি তার ঠিক ঘন্টা দেড়েক আগের খবর আমাদের নিউজ গ্রুপে এসেছে। আমাদের সহকর্মী রাশেদ আনিস, যিনি আসলে এনসিপি নিউজগুলোই মেইনলি কাভার করেন, তিনি জানালেন যে জয়নুল আবেদিন শিশির তিনি হত্যার হুমকি পেয়েছেন, একটা জিডিও তিনি করে এসেছেন। গতকাল আমরা জানছিলাম এবি পার্টির একজন নেতা, তিনি ব্যারিস্টার এবং তিনিও আসলে খুব আনসেফ ফিল করার কারণে হত্যার হুমকি পাচ্ছেন, এই মর্মে তিনি একটা জিডি করে এসছেন রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক কার্যালয় বরাবর। ওদিকে আমরা বলছি যে নির্বাচনের পরিবেশ অন্যান্য বারের তুলনায় কিছুটা হলেও ভালো। দুটো প্রেক্ষাপট একসাথে বলবেন, কতটুকু ভালো দেখছেন এবং এখন পর্যন্ত কোথায় কোথায় শঙ্কা রয়েছে? পয়েন্টগুলো কিন্তু আগে যেগুলো হয়েছে সেটার বাইরে নতুন কিছু থাকলে একটু বলবেন আর কি। জি, ধন্যবাদ সবাইকে। আমার বিজ্ঞ সহ-আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে আমার সালাম ও শুভেচ্ছা। দেখেন, আমাদের এখনকার যে সময়, মানে আমি আমার ইনবক্স বা আমি আমার কমেন্ট সেকশন অথবা হোয়াটসঅ্যাপের মেসেজ গুলো যদি আপনাকে দেখাই, এরকম হাজার হাজার আসলে মেসেজ, অনেক কি বলে ফেক আইডি দিয়ে হচ্ছে, যে দেখা যাচ্ছে যে এখন থ্রেট করা হচ্ছে। কারণ আমার এই আসনে আমি যা যা সমস্যা দেখতে পাচ্ছি বা আমার প্রতিপক্ষ রাজনৈতিক দলের যেসব অপকর্মগুলো আছে সেগুলো নিয়ে যখন আমি কথা বলছি, তখন দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে অ্যাটাক করার চেষ্টা করছে। এখানে যে পরিমাণ মানে বালু মহল দখল করা, টেন্ডারবাজি করা, দুর্নীতিবাজি করা, এই বিষয়গুলো নিয়ে যখন একজন নাগরিক হিসেবে আমি কথা বলছি, তো সেটা আসলে তাদের গায়ে লাগছে এবং তারা হুমকি ধামকি দেওয়া শুরু করছে। এবং যে গোয়েন্দা সংস্থাগুলো আছে কয়েকটা জায়গা থেকে আমাকে আলাদা করে ফোন করে বলেছে যে আপনি একটু সিকিউরিটি আপনার বাড়ান, রাত করে কোথাও বেরোবেন না। তারপরে এরকম অনেকগুলো আমাকে নানা কিছু বলছে, বা আপনি এত স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলবেন না। কিন্তু দেখেন ভাই, আমরা যারা জুলাই থেকে উঠে আসছি, আমাদের কথাগুলো আসলে এরকম স্ট্রেট কাট। যেটা আমরা অন্যায় দেখছি, যেটা আমাদের সামনে পড়ছে, সেটা আমরা কথা বলবোই। এবং এটার জন্য যদি আমাদের এরকম হুমকি দামকি আসে, সেটা আসলে আমাদের কাছে খারাপ লাগে। কারণ যাদেরকে আমরা রাজনীতি করার অধিকার বা সুযোগটা আমরা ফিরিয়ে দিয়েছি, সেই মানুষগুলা বা সেই সহযোদ্ধারাই যখন এরকম আক্রমণাত্মক কথা বলে, বরঞ্চ নিজেদের যে ভুল ত্রুটি আছে সেগুলো না শুধরে, সেটা আসলে খুবই কষ্টজনক। কারণ আমার আপনার সবারই ভুল থাকবে, ওইটা যদি কেউ অ্যাড্রেস করে, ওইটা আমাদের আমলে নিয়ে পরিবর্তনের জন্য কাজ করা উচিত। নেদার আমার হচ্ছে যে তাকে অ্যাটাক করা। তো এটা আমাদের সহযোদ্ধা শুধু শিশির ভাই না, আমি মনে করি আমাদের যারা নেতাকর্মী যারা আছেন, তাদের প্রতিনিয়তই আসলে এই জীবননাশের হুমকিটা আছে। স্পেশালি যখন আমাদের ভাই শরীফ ওসমান হাদি মারা গেল, এরকম হিট লিস্টে আমাদের অনেকের নামই এরকম কিন্তু আছে। এখন আগে তো মনে হতো যে একটা যে রাজনৈতিক দল বাংলাদেশ থেকে পালিয়েছে, শুধু তাদেরকে তখন আমরা দায়ী করতে পারতাম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আমলে একসাথে লড়াই করেছি, এদের থেকেও আমরা বিভিন্নভাবে হুমকি পাচ্ছি। কারা এবং তারা, নানাভাবে মানে বাধাগ্রস্ত রাজনৈতিক হচ্ছি। দল হিসেবে তারা কি চিহ্নিত? কারণ একটু আগে একটা শিরোনামে বলছিলাম এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে এখন বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহায়তায় 11 দলের প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছে এনসিপি। সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে এটার আসলে? আপনি এই যে কয়েকদিন আগে শেরপুরের ঘটনা দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতাকে তো এটা সবার সামনে মেরে ফেলেছে বিএনপির নেতারা। বুঝতে পারছি। প্রায় 40 আমি জনকে সাইদ মুস্তাফিজ, প্রায় আমি এই প্রায় পয়েন্টটা 40 নিয়ে আলাদা জনকে করে আপনার কাছে গ্রেফতার, আসবো। প্রায় 40 জনকে গ্রেফতার করে হ্যাঁ, আবার আমি এটা নিয়ে আপনার কাছে আলাদা করে আসবো। আমি জানি এর একটা জামিন ব্যাখ্যা আপনার কাছ থেকে পাবো এবং সেটা নিয়ে পরবর্তীতে আমি ফজলুদ্দাহ বাবুল আপনার কাছে আসবো।